প্রমোশনাল কথাবার্তা বলা হয় যে এটা অরিজিনাল, এটা ব্যবহার না করলে এটা ক্ষতি হবে, ওটা ক্ষতি হবে। তো আমি বলবো যে আমার কোনো ইস্যু হয়নি। আমি এই থার্ড পার্টির জিনিসগুলো অত্যন্ত সুলভ মূল্যে, যেটা প্রায় 1100 টাকা দাম, সেটা আমি থার্ড পার্টির কাছ থেকে মাত্র 450 টাকা দিয়ে কিনি। অয়েল ফিল্টার সেটা কোম্পানির কাছ থেকে নিলে 350 টাকার মতো নিবে, সেটা আমি মাত্র 120 টাকা দিয়ে আমি সেই অয়েল ফিল্টার কিনি। তাহলে সেটার পারফরমেন্স আমি বলবো যে প্রমোশনাল কথাবার্তা যে এটা ব্যবহার না করলে কোনো ইস্যু নাই, একদম চোখ বন্ধ করে আমি এটা হাইলি রিকমেন্ড করব যে এরকম ওয়েস্টেজ অফ মানি না করে। এবং কোম্পানিকে বলবো যে আপনারা এই যে পার্টসের ক্ষেত্রে আপনাদের যে দাম রেট সম্পর্কে আপনারা সমন্বয় করবেন। এটা ওভার প্রাইস, ডেফিনেটলি ওভার প্রাইস। আমার বাইকটা দেখেন কত কিলো চলছে, 16,968 কিলো। আমার কাছে আপনারা নানাভাবে বিভিন্ন সময় শত শত মানুষ এই বাইক সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন আপনারা করছিলেন। আমি এই বাইকের একটা রিভিউ দিয়েছিলাম, তখন এই বাইকটা আমি চালিয়েছিলাম 8,000 কিলো। এখন এই বাইকটা আমি প্রায় 18 মাসে এই যে 16,966 কিলো আমি চালিয়েছি। তো এর মধ্যে আমার মনে হলো যে এই বাইকটার সম্পর্কে আপনাদের আরেকটা খুব সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে একটা কিছু ইনফরমেশন শেয়ার করব। যার অনেক প্রশ্ন ছিল আপনাদের, তার মধ্যে খুব জিস্ট ব্রিফ একটা আমার যে রাইডিং এক্সপিরিয়েন্স, এই যে 17,000 অলমোস্ট 17,000 কিলো, সেইটার কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব। বাইকটা আপনারা দেখছেন যে গতদিন অ্যাক্সিডেন্ট করাতে এটা দাগ হয়েছে। আর এই বাইকটা হলো ডুয়েল চ্যানেল এবিএস এখানে আছে, এবং ডিস্কটা সামনের ডিস্ক প্লেটটা অনেক বড়, 300 mm এর। এখানে এবিএস আছে, আর পেছনেও দেখছেন যে এবিএস, তার মানে হলো ডুয়েল চ্যানেল এবিএস। সাসপেনশন একটু কাদা টাদা হয়েছে, সাসপেনশন ফিডব্যাক এভারেজ। টায়ারটা 17,000 কিলো চলার পরের কন্ডিশন হলো এই টায়ারটা হলো 130 সেগমেন্টের সাইজের টায়ার দিয়েছে, ইউরো গ্রিপের। টায়ারটা যথেষ্ট ভালো আছে, এখনও যথেষ্ট ভালো 17,000 কিলো চালানোর পরে। সামনের টায়ারের অবস্থায় 100/80/17 সাইজের টায়ার সামনে দিয়েছে। সাসপেনশনটা দেখা যাচ্ছে সামনেরটা আউটস্ট্যান্ডিং। আর ওভারঅল পারফরমেন্সটা, আমি আছি এখন সাতক্ষীরার, এটা আমার নেটিভ হোম লাপসা গ্রাম। এটা সদর উপজেলা, এটা বাইপাস রোড বলে। এটা চমৎকার ওয়েদার, চমৎকার পরিবেশ। তো সব মিলিয়ে মনে হলো যে আপনাদের সাথে এখানে কিছু কথা বলা যেতেই পারে। সিটটা দেখছেন, সিটটা কিন্তু বেশ বড়। এখানে কিন্তু আমি 3 জন নিয়ে রাইড করি, পাহাড় থেকে শুরু করে সারা বাংলাদেশ বিভিন্নভাবে আমি এটা বিভিন্ন জায়গায় আমি রাইড দিয়েছি। আর সিটের একটা জিনিস আপনাদের দেখাই, এখানে হয়তো দেখতে পারবেন এই জায়গাটা কিন্তু একটু কার্ভ টাইপের, সেটা একটা আলাদা ধরনের কমফোর্ট আপনি পাবেন, বা আমি পেয়েছি এটা দিয়ে। তো চলুন বাকি কথা যেতে যেতে শেয়ার করি। আজকে তারিখ হলো 21 তারিখ, 21শে সেপ্টেম্বর। এখন সময় হলো 12:30। চমৎকার পরিবেশটা, এখানকার পরিবেশটা কিন্তু অসাধারণ লাগছে, অসাধারণ। কার এটা? এগুলা আপনারই? এতগুলা? হ্যাঁ, কয়টা আছে গরু? হ্যাঁ, পানি কাদা বলে এই ডাঙায় আসছেন খাওয়াইতে? হ্যাঁ, এই 11টায় নাকি আরো আছে? এ খাওয়ান কি এই গরুর? গরুর এটা কি ঈদে বিক্রি করেননি? এটা চাষের জন্য? হ্যাঁ, আচ্ছা, চাষের জন্য রেখে দিছেন। ও আচ্ছা, আপনার বাসা কোথায়? হ্যাঁ,
এইখানেই? আচ্ছা ঠিক আছে, ওকে। যেটি বলছিলাম যে আমি বাইকটা চালিয়েছি হলো বাই দিস টাইম অলমোস্ট 17,000 কিলো 18 মাসে। 17,000 কিলো 18 মাসে চালানোর যে অভিজ্ঞতা, সেটা আমি এক কথায় যদি আমি বলি তাহলে ভালোই ছিল। ভালো বলতে যে কয়েকটা কারণে আমি ভালো বলবো। তার মধ্যে একটা হলো মিটার কনসোলটা দেখায়, এখানে দেখেন যে গিয়ার ইন্ডিকেটর এখানে কিন্তু দেয়া আছে। তারপরে ডিজিটাল সেমি ডিজিটাল মিটার রয়েছে, এখানে বিভিন্ন ফাংশন এখানে রয়েছে। তার মধ্যে একটা অন্যতম হলো এখানে ঘড়ি। এখানে কিন্তু এই যে টাইমটা এখন 12:39 সেইটা এখানে দেখা যাচ্ছে। আর একটা বিষয় হলো ডিটিই, দেখতে পাচ্ছেন কিনা জানি না, ডিটিই ডিস্টেন্স টু এমটি। আমার যে ফুয়েল এখানে রয়েছে, ফুয়েল গজটা দেখা যাচ্ছে এখানে 330 কিলো এখান থেকে আমি চালাইতে পারবো এই তেল দিয়ে। তো এগুলো খুবই এক্সেপশনাল ফিচার্স আমি বলবো এটা এই বাইকের ক্ষেত্রে। এছাড়া বাইকের ওভারঅল পারফরমেন্স যদি বলি, যে এই বাইকটা নিয়ে কিন্তু আপনারা বিভিন্ন সময় আমার চ্যানেলে দেখে থাকবেন, আমি পাহাড়ে রাইড করছি, আমি বিভিন্ন জায়গায় আমি সমানভাবে আমি রাইড দিয়েছি এবং আমার সাথে কিন্তু ফুল ফ্যামিলি থাকে। ফুল ফ্যামিলি নিয়ে আমি বিভিন্ন সময় পাহাড়ে রাইড দিয়েছি। তো সেই জায়গায় বলবো যে পাওয়ারটা দরকার হয় বিভিন্ন সময়, এর পাওয়ার কখনো এই 18 মাসে 17,000 কিলোমিটার রাইডিংয়ের এক্সপিরিয়েন্সে এর পাওয়ার কখনো ল্যাক করেনি কোনো সময়, কোনো অবস্থাতে। যদি 400 কিলো হয়তো টানা চালিয়েছি একটা রাইডে, সেখানে আমি দেখেছি যে কখনো এর পাওয়ার ল্যাক করেনি। রাতে চলার জন্য আমাদের সব থেকে যেটা ইম্পর্টেন্ট, সব থেকে বেশি যেটা দরকার হয়, এর হেডলাইট। তো এর প্রজেকশন হেডলাইট এটাতে বিল্ট ইন দেয়া রয়েছে, সেটার পারফরমেন্স কিন্তু আউটস্ট্যান্ডিং পারফরমেন্স আমি এটা থেকে পেয়েছি। আউটস্ট্যান্ডিং মিন্স হলো আমি যখন হাইওয়েতে যাই, যদিও আমার একটা এই ফগ লাইট একটা লাগানো আছে, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে এটা দরকার হয়, কিন্তু আমি মনে করি কোনো এডিশনাল কোনো লাইটের প্রয়োজন নাই। আরেকটা হলো যে এর ট্যাঙ্কি, এই ট্যাঙ্কিটা দেখতে যেমন খুব মাস্কুলার গুড লুকিং ট্যাঙ্ক তারা তৈরি করেছে, অ্যাট দ্য সেম টাইম এখানে 14 লিটার ফুয়েল কিন্তু এখানে ধরে। 14 লিটার ধরার কারণে আপনার বিভিন্ন সময় আপনি যখন লং রাইডে যাবেন, তখন কিন্তু আপনার ওই বিভিন্ন সময় থেমে থেমে ফুয়েলের চিন্তা করা, ফুয়েল কোথা থেকে নিব, ভালো ফুয়েল তো সব জায়গায় পাওয়া যায় না। তো সেই সমস্যা থেকে এই বাইক আপনাকে পরিত্রাণ দিবে। এর মাইলেজটা আমি দেখাই যে আমি যখন ঢাকা থেকে আসছি এইবার আমি 423 কিলো, এই যে 423 কিলো আমি রান করেছি। আমি মাইলেজ পেয়েছি, এই যে এখানে দেখছেন যে 45 দেখাচ্ছে মাইলেজ, কিন্তু এটা নিয়ে একটু কথা আছে। এই মাইলেজটা অবশ্যই আমি 50-এর উপরে, 50 থেকে আমি 50 থেকে 54-এর মধ্যে আমি পেতাম, কিন্তু না পাওয়ার কারণ হলো যে আমি যশোর থেকে ঝিনাইদহ গিয়েছিলাম, সেখানে 45 প্রায় 90 কিলো আমি ওখানে রাইড করছি। কিন্তু ঝিনাইদহ রাস্তাটা হলো বাংলাদেশের সব থেকে জঘন্য খারাপ এরকম রাস্তার মধ্যে সব পুকুর, মানে আপনার এই 15-10 কিলোমিটারের বেশি স্পিডে আপনি চালাইতে পারবেন না, সব গর্ত, বিভিন্ন ঝামেলা সেখানে রয়েছে। যার কারণে এই 45 এভারেজ, এই যে 400 এর মধ্যে এটা এভারেজে এটা কমে গেছে। এই 90 কিলো এই ধরনের রাস্তায় চালানোর কারণে এই মাইলেজটা ড্রপ করে এতে। গতবার এই কিছুদিন আগে আমি যখন বান্দরবন, লামা, মেরিঞ্জা ভ্যালি এবং কক্সবাজার আপ ডাউন হয়েছে, প্রায় 900 কিলোর মতো রাইড ছিল, সেটা টোটাল 900 থেকে 1000-এর কাছাকাছি প্রায়। তো সেখানে কিন্তু আমি মাইলেজ পেয়েছিলাম 54 পার লিটার, 54 কিলোমিটার মাইলেজ দিয়েছে। আমি এর আগে
এর আগের ট্রিপে যখন আমি সাতক্ষীরা আসছি তখন আমি মাইলেজ পেয়েছিলাম 51 কিলোমিটার। মোট কথা হলো যে মোরাললেস হাইওয়েতে এটা 51 থেকে 55 পর্যন্ত আমি মাইলেজ পেয়ে থাকি। এটা ডিপেন্ড করে ফুয়েলের কোয়ালিটির উপর, যে পাওয়ার প্রডিউস করে সেই তুলনায় আমি যদি বলি তো মাইলেজটা খুবই ভালো। আমি বলবো যে হাইলি স্যাটিসফাইড, এটার মাইলেজ নিয়ে কোনো ইস্যু নাই। যে সুইচগুলো দেখছেন, এই সুইচগুলো এগুলো তো আমি পরে লাগিয়েছি, এগুলা বিভিন্ন এর কারণে, আমার লাইট বা ইমার্জেন্সি লাইটের কারণে, এটা আমার যে ফগ লাইট সেটার জন্য। এই যে সুইচের যে কোয়ালিটি, সুইচ কোয়ালিটি ভালো কোয়ালিটি দিয়েছে, এটা নিয়ে এই 18 মাসে কোনো অবজেকশন নাই, কোনো প্রবলেম আমি পাইনি কোনোভাবে। এই যে আপনার লুকিং গ্লাস আপনি দেখছেন, এই লুকিং গ্লাসটা কিন্তু এনএসের লুকিং গ্লাস আমি এটা লাগিয়েছি, কারণ এর সাথে যে লুকিং গ্লাসটা ছিল সেটা আসলে অনেক বড়, এত জায়গা লাগে, বিভিন্ন এর ভিজিবিলিটিও ভালো দেখা যায় না, এইভাবে দেখতে হয় এবং দেখতেও একটা ওয়ার্ড লাগে এবং অনেক বড়, রাস্তাঘাটে বিভিন্ন জিনিসের সাথে সেটা লেগে যায়। তো এটা আমি বলবো যে একটা প্যারাদায়ক, যার কারণে আমি এটা চেঞ্জ করেছি। আর একটা বিষয় হলো যে এই বাইকের এই 18 মাসে আমার কখনো চেন লুজ হয়নি বা টাইট দেওয়ার যে প্যারা, চেন ঠিক করার যে প্যারা, সেটা কখনো হয়নি। এই বাইকের যে টায়ারটার কথা বলছিলাম, এই বাইকের টায়ারটা হলো পিছনেরটা 130 সাইজের 130, আর সামনেরটা হলো 100। তো এই টায়ারটার পারফরমেন্স ভালো। আমি যখন বাইকটা নেই তখন এই যে ইউরোগ্রিপের টায়ার বলে আমি নিতে চাচ্ছিলাম না, কারণ আমরা সবাই C8 বা MRF টায়ারের সাথে ফ্যামিলিয়ার। এই টায়ারগুলোর প্রতি আমাদের ট্রাস্ট একটু কম্পারেটিভলি বেশি, কিন্তু এই টায়ারের ইউরোগ্রিপ টায়ারের যে পারফরমেন্স, সেটা আমি বলবো যে চমৎকার পারফরমেন্স, চমৎকার। এর গ্রিপটা কিন্তু খুবই ভালো এবং এই 17,000 কিলোতে আমি যে পরিমাণ পাহাড় হাইওয়ে রাইড করছি এই পরিমাণ কিন্তু টায়ারের বিটটা নষ্ট হয়নি। টায়ারের বিটটা কিন্তু যথেষ্ট ভালো আছে, এর গ্রিপও যথেষ্ট ভালো। তো আমি হাইলি স্যাটিসফাইড। তবে এখানে কথা আছে যে আমি মনে করি এই বাইকের সামনের 100-র জায়গায় যদি 110 সাইজের, এখানে এই যে খুঁটিগুলো উঠাচ্ছে, যার কারণে এই ক্রেনের ব্যবহার করছে। হোয়াটএভার, যেটা বলছিলাম যে সামনে যদি 100-র পরিবর্তে 110 সাইজের টায়ার দিত এবং পিছের টায়ারটা যদি 130-এর পরিবর্তে 140 সাইজের টায়ার দিত, তাহলে আমি মনে করি যে এই বাইকটার পারফরমেন্স আরও ভালো পাওয়া যেত, ব্রেকিংয়ের কনফিডেন্স লেভেলটা আরও অনেক বেশি ভালো পাওয়া যেত এবং আমি সবথেকে বড় বিষয় হলো দেখতেও আরও বেশি মাস্কুলার লাগতো। তো ডেফিনেটলি এই টায়ার দুইটা সামনে পিছনে যখন আমি এটা চেঞ্জ করব, আরও বেশ কিছুদিন এটা চালানো যাবে, তখনই কিন্তু আমি এই সামনে 110 সাইজের এবং পিছনে 140 সাইজের টায়ার আমি এখানে ইনস্টল করব ফর শিওর। তো এটা আমি কোম্পানিকেও বলবো যে এটা পরবর্তী সেগমেন্টের, অলরেডি আমি যতটুকু জানি পরের সেগমেন্টের যে বাইকগুলা সেগুলাতে এই টায়ারের যে সাইজ সেটা এইভাবে চিন্তা করেছে। আরেকটা বিষয় না বললেই নয়, সেটা হলো যে এর হলো বিল্ড কোয়ালিটি। আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে আমি একটা বেশ বড় ধরনের দুর্ঘটনার কবলে পড়ি। সেটা হলো যখন আমি বান্দরবন থেকে আসি, বান্দরবন তারপরে কক্সবাজার ট্যুর থেকে আসার পথে এই দুর্ঘটনার কবলে আমি পড়ি। এই দুর্ঘটনাটা হয়েছিল, সেটা আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করছি, সেটা রিপিট না করি। তবে এই দুর্ঘটনাটা যখন সংঘটিত হয় তখন আমার বাইকের স্পিড ছিল অলমোস্ট 80 কিলোমিটার। তো সেই তুলনায় এই বাম্পারটা ভেঙে যায়। আর এই সাইডে আমি দেখিয়েছি কি ক্ষতি হয়েছে এর আগের একটা ভিডিওতে, অ্যাক্সিডেন্ট N160 অ্যাক্সিডেন্ট বলে শিরোনামে একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে পাবেন, সেখানে আমি দেখিয়েছি কি ক্ষতি হয়েছে। আমি বললাম এই কারণে কথাটা যেভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে, অন্য যে কোনো বাইক হইলে এর যে কিট বলেন বা অন্য যেসব জিনিসগুলো আছে সেটা মানে অন্য মাত্রায় ক্ষতি হতো, সেই তুলনায় এইটা খুবই কম তুলনামূলক ক্ষতি হয়েছে বলে আমি মনে করি। আলহামদুলিল্লাহ, সব দিক থেকে আমি সেফ ছিলাম।
তো সেদিক থেকে আমি হাইলি স্যাটিসফাইড এর বিল কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, এক আনপ্যারালাল বিল কোয়ালিটি। সাউন্ডটা আপনি যখনই এরকম থ্রটল দিবেন তখন এর যে এক্সস্টের যে সাউন্ড সেটা অন্য ধরনের একটা ফিল দিবে আপনার। আপনি যদি এটা কখনো চালিয়ে থাকেন তাহলে সেটা আপনি ফিল করতে পারবেন, বাট আদারওয়াইজ আপনি এই ফিলটা আপনি নিতে পারবেন না। আপনি যদি এটা চালান তখনই আপনি অনুভূত হবে। তবে এখানে কথা আছে, আমাদের বাংলাদেশে কিছু কিছু রিনাউন্ড বলবো আমি, রিনাউন্ড যাদের ব্লগ আমি নিজেও দেখি, কিন্তু তারা অনেক সময় আমি দেখেছি যে বায়াসড রিভিউ দিয়ে থাকেন। হয়তো তারা কোনো পেইড প্রমোশন করে থাকতে পারেন, অন্য কোনো কোম্পানির বা অন্য কোনো ইস্যুতে তারা হয়তো ভিডিও মেক করে থাকতে পারেন কিছু কিছু ক্ষেত্রে। আমি সবার কথা বলছি না, 2-1 জনের কথা বলছি যাদের ভিডিওগুলো আমার সামনে এসেছে। কোনো এক সময় এই বাইক চালানোর পরে একজন রিনাউন্ড ইউটিউবার সে বলছিল যে অনেক সমস্যা বাইকের, এই সেই বলে, মাথা ভারীর নানান রকমের ইস্যু, মাথা ভারী এই সেই, এবং তার যে এক্সস্ট নোট এটা নাকি অত্যন্ত লাউড সাউন্ড এবং তার নাকি মাথা ব্যথা করে। হটেবার এটা বললাম এই কারণে, সে রিসেন্ট আরেকটা সেম বাইক আরেকটা কিনছে বা কিনবে, এরকম কিছু একটা হবে। সেই ভিডিওগুলো আছে আপনারা, আমি নাম বলছি না সেই ইউটিউবারের, সেখানে সে বলছে যে এই বাইকের এক্সস্ট নোট নাকি বাংলাদেশের যত বাইক আছে তার মধ্যে হলো সবথেকে সেরা এক্সস্ট নোট, সবথেকে ভালো। তাহলে ভাই আপনি আগে কেন এটা বিভ্রান্ত করলেন, আগে কেন আপনি এই মিস ইনফরমেশনটা দিলেন, এটা আমার তার কাছে করছেন। তো এইগুলো বললাম এই কারণে যে একটা জিনিস মনে রাখবেন, আমি কিন্তু যে বাইকের যেটা পাই বা যেটা আমি মনে করি আমি সেইটাই আপনাদের সাথে শেয়ার করি। আমি কোনো পেইড প্রমোশন করি না, কারণ আপনি জানেন যে এটা আমার পেশা না, এটা আমার এক ধরনের প্যাশনের জায়গা থেকে আমি এটা করে থাকি। আমি একটা রিনাউন্ড একটা প্রতিষ্ঠানে আমি জব করি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে। সো আমি এটা শখের বশত, এই যে আমি সাতক্ষীরা আসছি, এখন আমি আপনাদের সাথে কথা বলছি, এই বাইক সম্পর্কে যেটা মনে হয়েছে সেটা আমি শেয়ার করছি। এটুকু ট্রাস্ট আমার উপরে রাখতে পারেন। আরেকটা বিষয় আমি এই বাইক সম্পর্কে বলবো, এর এবিএস, ডুয়েল চ্যানেল এবিএস। আমরা যখন বাইক চালাই তখন আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ হয় আমাদের লাইফ সেভ করার ক্ষেত্রে আমাদের ব্রেকিং সিস্টেম। সেক্ষেত্রে এই বাইকের যে ব্রেকিং পারফরমেন্স যেটা আমি পেয়েছি সেটা আমি 10 আউট অফ 10 দিব। আউটস্ট্যান্ডিং ব্রেকিং পারফরমেন্স কিন্তু আমি এই বাইক থেকে পেয়েছি। এর যে ব্রেক প্যাড, এই 17,000 কিলোতে সামনে এবং পিছের যে ব্রেক প্যাড সেটা আমি একবার চেঞ্জ করেছি, মাত্র একবার চেঞ্জ করেছি। তো সেক্ষেত্রে আমি বলবো যে যেহেতু আমি পাহাড়ে রাইড করি 3 জন নিয়ে, ডাউন হিলে যখন নামতে হয় তখন আপনারা জানেন যে প্রচুর ব্রেকের ওপরে প্রেশার পড়ে। যদিও ইঞ্জিন ব্রেক যতই আপনি করেন না কেন, তারপরেও আমি বলবো যে 2 ব্রেকের ওপর কিন্তু হিউজ প্রেশার পড়ে। তারপরও আমি মাত্র একবার সামনের এবং পিছের আপনার এই ব্রেক প্যাড চেঞ্জ করেছি। ডিস্ক তো আগেরটাই রয়েছে, এর কম্পারেটিভলি পারফরমেন্স আউটস্ট্যান্ডিং, খুবই ভালো। ইঞ্জিন অয়েল আপনার ইউজ করতে হয় 1300 ml। বিভিন্ন সময় বিভিন্ন জন বিভিন্ন কথা বলে, যখন আপনি অয়েল ফিল্টার চেঞ্জ করবেন তখনই আপনার 1300 লাগবে, বাট আদারওয়াইজ একটু কম লাগে আর কি। সেটা আপনার ওই যে এটাকে ক্যাটালগ যেটা, সেখানে ক্লিয়ারলি এগুলো বলা আছে। এটা লাপসা বাইপাস মোড় আমি এখন আছি। লাপসা খুবই রিনাউন্ড জায়গা, এটার চলে গেল সাতক্ষীরা টাউনকে বাইপাস করে, এটা সাতক্ষীরা টাউনের দিকে, আর এটা বাইপাস দিয়ে চলে গেছে সাতক্ষীরা সুন্দরবন, এখানে কালীগঞ্জ, এদিকে চলে গেছে। তো হোয়াটএভার, যেটা বলছিলাম যে এটার ইঞ্জিন অয়েলের গ্রেড নিয়ে নানা ধরনের কথা আছে। আপনি যেমন আমি এই 17,000 কিলোমিটারে আমি যেটা করেছি, 2000 কিলো পর্যন্ত বাজাজের যে রিকমেন্ডেড ইঞ্জিন অয়েল 20W40 সেটা আমি ইউজ করেছি 2000 কিলো। 2000-এর পর থেকে আমি যেটা করছি, আমি ফুল সিনথেটিক ইউজ করি এবং সেটা আমি গ্রেডটা শিফট করি সাউন্ড বা বিভিন্ন বিষয় বিবেচনায়। আমরা এখন লাপসা মোড়ে রয়েছি, লাপসার মোড়, পলিটেকনিক কলেজ, এটা পলিটেকনিক মোড়
হোয়াটএভার, মাঝে মাঝে পরিচয় করা দিচ্ছে, কারণ সাতক্ষীরা তো আপনারা অনেকেই হয়তো আসেননি কখনো, যার কারণে একটু মাঝে মাঝে জায়গাটাও পরিচয় করাই দিচ্ছি। তো যেটা বলছিলাম যে এই ইঞ্জিন গ্রেড পরে আমি পরিবর্তন করে 10W40 আমি ফুল সিনথেটিক ইউজ করা শুরু করি। আমি একটা কথা বলবো যে আমি লিকুমলি ইঞ্জিন অয়েলের পারফরমেন্স কম্পারেটিভলি মোটর ইউজ করেছি বা অন্য ইউজ করেছি, কিন্তু এই বাইকের জন্য যে লিকুমলি যে সিনথেটিক ফুল ইঞ্জিন অয়েল যেটা, সেইটা পারফরমেন্স কম্পারেটিভলি আমি বেটার পেয়েছি। আপনারা ট্রাই করে দেখতে পারেন। তবে একটা কথা হলো, আপনি যে ব্র্যান্ডেরই হোক না কেন, আপনি এইটার জন্য যদি 10W40 ইউজ করেন এবং অরিজিনাল ইঞ্জিন অয়েল, কথা হলো যে আপনাকে অরিজিনাল ইঞ্জিন অয়েল ইউজ করতে হবে। এটা লাফসা জমিদার বাড়ি বলে, এটা সেই পুরাতন 100 বছরের পুরাতন মসজিদ এটা। আর এটা লাফসা ইমাদুল হক মাধ্যমিক বিদ্যালয়। এটার প্রাথমিক বিদ্যালয় প্রায় 100 বছর বয়স হয়েছে। আর এটা হলো 1962 সালে স্থাপিত লাফসা ইমাদুল হক মাধ্যমিক বিদ্যালয়। এই স্কুলে আমি পড়তাম। হোয়াটএভার, তো আমি বলবো যে আপনি যদি অরিজিনাল ইঞ্জিন অয়েল ইউজ করেন, তাহলে যে কোনো ইঞ্জিন অয়েলই আপনার ভালো পারফরমেন্স দিবে, এটা কোনো সন্দেহ নেই। আর ইঞ্জিন অয়েল ব্যবহারের ক্ষেত্রে আমি অনেক সময় 3500 পর্যন্ত আমি এটা খুব কমফোর্ট ওয়েতে আমি সেটা ইউজ করতে পারি, এবং পারফরমেন্স একেবারে আপ টু দ্য মার্ক থাকে, কোনো রকম ফল্ট করে না। এবং এর আগে একবার আমি 4000 কিলো পর্যন্ত চালিয়েছি। আরেকটা বিষয় এখানে বাই চলে আসলো, সেটা হলো এই যে পার্টস, এর বিভিন্ন সময় যে ব্রেক প্যাড বা যে ব্রেক প্যাড, তারপরে আপনার অয়েল ফিল্টার, এয়ার ফিল্টার, বিভিন্ন সময় আমি দেখেছি যে আপনার কোম্পানি রেট, ধরেন এয়ার ফিল্টার যদি আপনি নেন, সেক্ষেত্রে অনেক টাকা দাম নেয়। একটা এয়ার ফিল্টার দাম নেবে প্রায় ভ্যাট ট্যাক্স দিয়ে 1100 টাকার কাছাকাছি। হয়রাজ আমি যশোরে বিভিন্ন অনলাইন শপ আছে, যশোরে মানে থার্ড পার্টির কাছ থেকে যেসব ইগুলা পাওয়া যায়, সেই থার্ড পার্টির কাছ থেকে আমি অনলাইনে অর্ডার দিয়ে আমি এটা ইউজ করে থাকি। সেটার পারফরমেন্স কিন্তু ওই যে বিভিন্ন ধরনের একটা আছে যে অরিজিনাল বা সেই প্রমোশনাল কথাবার্তা বলা হয় যে এটা অরিজিনাল, এটা ব্যবহার না করলে এটা ক্ষতি হবে, ওটা ক্ষতি হবে। তো আমি বলবো যে আমার কোনো ইস্যু হয়নি। আমি এই থার্ড পার্টির জিনিসগুলো অত্যন্ত সুলভ মূল্যে, যেটা প্রায় 1100 টাকা দাম, সেটা আমি থার্ড পার্টির কাছ থেকে মাত্র 450 টাকা দিয়ে কিনি। অয়েল ফিল্টার সেটা কোম্পানির কাছ থেকে নিলে 350 টাকার মতো নেবে, সেটা আমি মাত্র 120 টাকা দিয়ে আমি সেই অয়েল ফিল্টার কিনি। তাহলে সেটার পারফরমেন্স আমি বলবো যে প্রমোশনাল কথাবার্তা যে এটা ব্যবহার না করলে কোনো ইস্যু নাই, একদম চোখ বন্ধ করে আমি এটা হাইলি রিকমেন্ড করব যে এরকম ওয়েস্টেজ অফ মানি না করে। এবং কোম্পানিকে বলবো যে আপনারা এই যে পার্টসের ক্ষেত্রে আপনাদের যে দাম রেট সম্পর্কে আপনারা সমন্বয় করবেন। এটা ওভার প্রাইস, ডেফিনেটলি ওভার প্রাইস। এগুলো দেখছেন কদমতলা বাজার, এখানে যে হস্তশিল্প, হাতে তৈরি বাঁশ দিয়ে নানা ধরনের জিনিস তৈরি হয়েছে। এটা হলো কদমতলা বাজার। এটা ফারুকের দোকান, আমার বন্ধু, কদমতলা ফার্মেসি। তো অনেক উন্নত হয়েছে, আগে যেসব দোকানপাট ছিল, মানে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপ না হলেও মাল্টি ডাইমেনশনাল শপের দেখা পাওয়া যাচ্ছে আর কি। আরেকটা বিষয় হলো বাইকটা কাদের জন্য পারফেক্ট। আমি যেমন 5 ফিট 8 ইঞ্চি, তো 7-8 যদি আপনার হাইট হয়, তাহলে আমি বলবো যে বাইকটা একদম পারফেক্ট আপনার জন্য। আর যদি 5-এর নিচে হয়, তাহলে আমি বলবো যে বাইকটা আপনার জন্য কঠিন হবে, কষ্ট হবে চালাইতে। কারণ বাইকটার ওয়েট এমনি হলো 154 কেজি উইদাউট ফুয়েল ভরলে তো আরও যত ভরবেন তত ওয়েটটা বাড়বে, পিলিয়ন থাকলে আরও বাড়বে। সো আমি বলবো যে এটা আপনার কন্ট্রোল করতে একটু ঝামেলা হবে। এটা অনেকের প্রশ্ন ছিল আমার কাছে, নানা সময় আপনারা শত মানুষ এই প্রশ্নগুলো করেছেন, সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি। আর একটা বিষয় হলো যে ওয়েট, এই যে অনেকে বলে যে ওয়েট বেশি, এর কারণে আপনি যখন হাইওয়েতে কোনো বাসের পিছে চালাবেন,
বা ট্রাকের বড় ভেহিকেলের পিছে থাকবেন, তখন এর ওয়েটটা যে কত আপনাকে সাপোর্ট দেয় হাইওয়ে রাইডিংয়ের ক্ষেত্রে সেটা আপনি রিয়ালাইজ করতে পারবেন। আদারওয়াইজ আপনি রিয়ালাইজ করতে পারবেন না। বাইকটা একদম স্টেবল থাকে, একেবারে কনফিডেন্স লেভেল অত্যন্ত হাই থাকে, মনে হয় যে ওরকম বড় ভেহিকেল এটাও। তো সেটা খুবই প্লাস পয়েন্ট বলবো এর ওয়েট। ঢাকা সিটিতে চালানোর ক্ষেত্রে আপনি হয়ে যাবেন, এটা কোনো ইস্যুই হবে না। এর রেডিয়েলটা একটু বেশি লাগে, জায়গা বেশি লাগে আপনার ঘোরাইতে। তো সেক্ষেত্রে আপনি ইউজ টু হয়ে যাবেন, এক মাস চালাইলে বা কিছুদিন চালাইলে আপনি ইউজ টু হয়ে যাবেন, এটা কোনো ইস্যু না। এই আরেকটা বিষয় হলো যে এই বাইকের এতদিনে যেটা আমার কয়েকটা খারাপ দিক আছে এটার মধ্যে। খারাপ দিকের মধ্যে হলো সেলফ মোটর এই 18 মাসে 17,000 কিলোমিটারের মধ্যে অলরেডি আমি 2বার চেঞ্জ করেছি। আর আমার যখন 10,000 প্লাস কিলো চলে, এটা খুব সম্ভবত 13,000 কিলোর দিকে, এখন তো 17 চলে, 13,000 কিলোর দিকে আমার এই বাইকের ইসিউ তো আপনারা সবাই জানেন, যেটাতে পাওয়ার সার্কুলেট করে সেটা হলো ইসিউ। এই ইসিউটা আমি চেঞ্জ করেছি। এটা আমি বলবো যে বাজাজ উত্তরা মোটরস সেটা আমার একদম ফ্রি অফ কস্ট এই যে সেলফ মোটর 2 টাইমস এবং ইসিউ সেটা কিন্তু চেঞ্জ করে দিয়েছে। সব মিলে এটা ছিল। যদি আরও কোনো বিষয় আপনাদের বাদ পড়ে যায়, জানার থাকে, বোঝার থাকে, তাহলে আপনারা বলতে পারেন, সেটা আমি চেষ্টা করব সেটার আমার কমেন্ট বক্সে সেটা রিপ্লাই করার জন্য। তো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন।